নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের চতুর্থ পার্ট করাবো। প্রথম পার্ট যেখানে করানো হয়েছিল, তো তখন তোমাদের কিছু বেসিক ধারণা দেওয়া হয়েছিল এলিমেন্টারি ক্যানাল এবং অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। সেকেন্ড পার্ট যেটা করানো হয়েছিল সেখানটাতে তোমাদের লিভার, প্যানক্রিয়াস এবং হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, টিথ, টাং এসব ব্যাপারে পড়ানো হয়েছিল। থার্ড পার্ট যেটা ছিল সেটাতে তোমাদের একটা আমাদের যে এলিমেন্টারি ক্যানাল আছে বাক্কাল ক্যাভিটি থেকে শুরু করে থ্রু এনাস পর্যন্ত, সেটাকে যদি আমি আড়াআড়িভাবে ট্রান্সভার্সলি যদি আমি সেটাকে কেটে দিই, তাহলে আমি যে লেয়ারগুলো দেখতে পাবো সেগুলো ব্যাপারে আলোচনা করব। তো আগের দিন আমি সেটা তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, আবার একটু তোমাদের রিভাইজ করে দিচ্ছি। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি ধরে নিলাম এটা একটা খাদ্যনালী। খাদ্যনালীতে এখানটাতে তোমাদের দেখো, খাদ্যনালীর এখানে আমি লেয়ারগুলো এঁকেছি। যদি আমি তাকে আড়াআড়িভাবে কেটে দিই, সেগুলো নর্মালি খালি চোখে এতগুলো এইভাবে করা যায় না, মাইক্রোস্কোপের নিচে এগুলো দেখে আবিষ্কার করা হয়েছে লেয়ারগুলো। এই যে ফার্স্টে এই জায়গাটা দেখতে পাচ্ছ, যে এই যে তোমাদের ফাঁকা অংশটা, এই যে ফাঁকা অংশটা যেখানে খাবারটা এসে পৌঁছায়, তো এইটা হচ্ছে আমাদের যদি একটা জলের বোতল নিই, তো এখানে ভেতরটাতে জল আছে। এই যে ফাঁকা অংশটাতে যে জলটা আছে, সেই জায়গাটা ফাঁকা অংশটাকে আমি বলবো লিউমেন। এই ফাঁকা অংশটাকে আমি বলবো লিউমেন। এবার আমি তোমাদের যেটা বললাম, তারপরে যেটা লেয়ারটা থাকবে সেটাকে বলবো আমি মিউকোসা। এই যে নীল ডট ডট দেওয়া আছে, এই লেয়ারটাকে বলবো আমি মিউকোসা। এখানে কিছু সেল থাকে, এখানে কিছু সেল থাকে। এই সেলগুলোকে বলা হয় গোবলেট সেল, যেটা মিউকাস ক্ষরণ করে, সিক্রেট করে। তারপর যে সেলটা আছে, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা যেটা আমি রেড কালি দিয়ে করেছি, সেটাকে বলা হয় সাবমিউকোসা। তারপরে দেখো, আমি গোল গোল লেয়ার দিয়ে আরেকটা লেয়ার আমি পার্ট করেছি, সেটাকে আমি বলবো এই দুটো লেয়ার যেটা ব্লু কালি দিয়ে আমি করেছি, এই দুটো লেয়ারকে একসঙ্গে বলা হয় আমার হচ্ছে মাস্কুলারিস। দুটো লেয়ারকে একসঙ্গে বলা হচ্ছে মাস্কুলারিস। মাসকুলারিসের যে ইনার ভেতরের দিকে যে লেয়ারটা থাকছে, এটাকে কিন্তু সার্কুলার লেয়ার বলে, কারণ এখানে যে মাসেলসগুলো থাকে অনেকটা, এই যে যদি আমি মার্কারটা দেখি, তাহলে এখানে যদি এইভাবে যে সার্কুলারভাবে কোনো যদি কিছু থাকে, সেটাকে গোল গোলভাবে যদি কোনো মাসেলস থাকে, সেটাকে আমি বলবো সার্কুলার মাসেলস, ইনার সার্কুলার। আউটার লংগিটিউডিনাল। এই একদম আউটার পার্টটাকে আমি বলবো সেরোসাম। আউটার পার্টটাকে একদম বলবো আমি সেরোসাম। এবার আমি তোমাদের আরেকবার বলে দিই, যদি আমি কোনো আমার এলিমেন্টারি ক্যানাল বা স্টোম্যাক, যেটা এলিমেন্টারি ক্যানালের মধ্যে তো স্টোম্যাকটা পড়ছে, তো সেটাকে যদি আমি ট্রান্সভার্সলি আড়াআড়িভাবে, এটা একটা এলিমেন্টারি ক্যানাল, একটা খাদ্যনালী আমি ধরে নিলাম, সেটাকে যদি আমি আড়াআড়িভাবে এইভাবে যদি আমি আড়াআড়িভাবে কোনো কিছুতে ভাগ করে দিই, তো জাস্ট এইভাবে আমি দেখি, তাহলে আড়াআড়িভাবে পার্ট করলে এখানে আমি ভেতরের দিকে যেটা দেখতে পাবো একটা ফাঁকা অংশ, তার চারিপাশে বিভিন্ন লেয়ার থাকে, সেই লেয়ারগুলোর নামগুলো আমি বলছি। লিউমেন, তারপরে হচ্ছে মিউকোসা, তারপরে হলো সাবমিউকোসা, তারপরে হচ্ছে মাস্কুলারিস। এই দুটো লেয়ারকে একসঙ্গে, তো এই মাস্কুলারিস লেয়ারের দুটো পার্ট, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল, এবং সবচেয়ে বাইরে যেটা থাকে হচ্ছে সেরোসা। সেটাকে কি বলা হয়? সবচেয়ে বাইরের পার্টটাকে বলা হয় সেরোসা বলা হয়। এরপরে তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে স্টোম্যাকের ব্যাপারে। তোমাদের
বিভিন্ন আগের দিন আমি তোমাদের স্টোমাকের বিভিন্ন পার্টগুলো বলেছি। স্টোমাকের পার্টগুলোর মধ্যে যেগুলো পড়ছে, প্রথমেই আমরা পড়লাম স্টোমাকের স্টার্টিং একটা স্ফিংটার পড়েছিলাম, সেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংটার, এবং শেষের দিকে একটা স্ফিংটার পড়েছিলাম যেটা ডিওডেনামের শুরুতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। তো এই যে এবার সেখানে বিভিন্ন অংশগুলোকে আমরা পড়েছিলাম। প্রথমে বলেছিলাম কার্ডিয়াক, ফান্ডাস, বডি অ্যান্ড পাইলোরিক। আজকে আমি বিভিন্ন এদের ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো পড়বো। যেমন এই একটা স্টোমাক আছে, একটা স্টোমাক আছে, এটা একটা স্টোমাক, আমি বাকস্থলীটা আমি ঠিকঠাক করে রাখলাম। এখানে একটা স্ফিংটার থাকে, এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংটার, গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংটার। এবং এইদিকে যে একটা অংশ থাকে সেটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার লিখে নিই এখানটাতে, পাইলোরিক স্ফিংটার, অ্যান্ড এটাকে বলা হয় গ্যাস্ট্রো স্ফিংটার। এবার এখানে যদি আমি দেখি, আমাদের স্টোমাকের নিচের দিকে না কিছু এরকম ইয়ে থাকে, এরকম রিজন থাকে, এখান থেকে এরকম থাকে, জায়গাগুলো থাকে। এখান থেকে ভেতরের দিকে আমি জাস্ট সেটাকে আমি আলাদা করে এঁকে দেখাচ্ছি। এখান থেকে এই জায়গাটাই আমি একটু মানে এঁকে দেখাচ্ছি, ভালোভাবে এঁকে দেখাচ্ছি এই জায়গাটায়। তো এই যে জায়গাগুলো এখানে কিছু না, মানে এই জায়গাগুলোতে কিছু ফোল্ডেবল এরিয়া থাকে, কিছু ফোল্ডেবল এরিয়া থাকে স্টোম্যাকের ওপরে। স্টোম্যাকটা পুরোপুরি স্মুথ নয়, এখানটাতে বিভিন্ন ফোল্ডেবল এরিয়া থাকে, যে জায়গাগুলোকে এইরকম করে থাকে সেটাকে আমি বলবো রুবাই, তাই তো। এই জায়গাগুলোতে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ছোটো ছোটো পিটস থাকে, যেটাকে আমি বড় করে তোমাদের এখানে চিহ্নিত করেছি। তো এই পিটসগুলোকে কি বলা হয় সেগুলো আমি জানবো এখন। ঠিক তোমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এই যে পিঠগুলো, মানে পিঠ মানে তো অ্যাকচুয়ালি আমরা কি গর্ত বোঝায়, তো পিঠগুলোর এইখানটাতে মানে এই পিঠগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় গ্যাস্ট্রিক পিঠ, গ্যাস্ট্রিক এই পিঠগুলোকে বলা হয়, মানে গর্তগুলোকে গ্যাস্ট্রিক পিঠ বলা হয়। এখানে কিছু সেল থাকে, যেমন এই আমাদের তো এই জায়গাটাকে গলা বলা হয়, নেক সাইড বলা হয়। আমি যদি এখানে দেখি যে এই জায়গাতে, এই নেকের জায়গাতে মানে কাঁধের কাছে কিছু সেল থাকে, যেটাকে বলা হয় মিউকাস নেক সেল। এই মিউকাস এই মিউকাস নেক সেল থেকে কিন্তু মিউকাস ক্ষরিত হয়, এই মিউকাস নেক সেল থেকে কিন্তু মিউকাস ক্ষরিত হয়। সিক্রেট এইদিকে কিছু সেল থাকে, এইখানটাতে কিছু এরকম সেল থাকে, হ্যাঁ, যেটাকে এখানটাতে বলা হয় হচ্ছে অক্সিপিটাল সেল, অক্সিপিটাল সেল। সরি, আমি ভুল বললাম, অক্সেন্টিক সেল বলা হয়। সেল অথবা প্যারাইটাল সেল। এই অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল যেটা অ্যাকচুয়ালি আছে, সেটা কিন্তু কি করে এইখানটাতে, আমি অক্সেন্টিককে প্যারাইটাল সেল কি করে আমি মনে রাখবো। অক্স মানে হচ্ছে যেটা আমরা বাংলাতে বুঝি ষাঁড়, যেটা বলা হয়, তো সেইটা আমি একটা যদি ষাঁড় রেখে দিই সামথিং, এখানটাতে আমি আঁকছি, একটা ষাঁড় আঁকলাম, তাই তো।
পা আছে। তো এই পাটাকে আমরা অনেক সময় দেখে থাকি যে মানে পাটা এদিক থেকে ওদিক করে যখন সারা রেগে যায়। তো এখান থেকে আমি কিন্তু মনে রাখতে পারি এটাকে কিন্তু প্যারাইটাল সেলও বলা হয় কিন্তু। এবার এখান থেকে কী কী সিক্রেট হয় সেটা আমাদের মনে রাখতে হবে। অক্সেন্টিক সেল মানে হচ্ছে অক্স তো খুব রাগি হয়, তো সেটা নিশ্চয়ই খুব ভালো কিছু খরিত করবে না, সেটা একটা অ্যাসিডিক পদার্থ খরিত করে, সিক্রেট করে, সেটাকে বলা হয় কিন্তু HCl, মানে এটা HCl সিক্রেট করছে। অ্যান্ড যেটা হচ্ছে কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইয়ে করে, গ্যাসেস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, গ্যাসেস ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলা হয়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি একটু তোমাদের অন্য জায়গাতে লিখে দিই। অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল এটা কি ক্ষরণ করছে? এটা হচ্ছে আমরা অনুপাতে দিচ্ছি তোমাদের HCl এবং হচ্ছে ক্যাসেল ফ্যাক্টর। এবং আরও কিছু সেল থাকে আমাদের এইখানটাতে, কিছু সেল থাকে, এই জায়গাগুলোতে কিছু সেল থাকে। আমি আর একটু ভালো করে দেখাই, এখানে কিছু সেল থাকে, ঠিক এই জায়গাতে যে সেলগুলো থাকে সেখানটাকে কিন্তু বলা হয় চিপ সেল। চিপ সেল কী কী খরিত করছে? চিপ সেল খরিত করছে আমার এখানটাতে, চিপ সেল অনেক কিছু খরিত করে, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে পেপসিনোজেন। একটা হচ্ছে পেপসিনোজেন যেটা খরিত করে, নর্মালি এটা প্রথমে ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকে। দ্বিতীয় খরিত করে হচ্ছে রেনিন। তৃতীয় খরিত করে হচ্ছে স্যালাইভারি লাইগেজ। এই কটা জিনিস খরিত করে। তাহলে আমি প্রথমে আগে দেখলাম যে স্টোম্যাক আছে, স্টোম্যাকের দুটো স্ফিংটার থাকছে, একটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেগাল স্ফিংটার অ্যান্ড সেকেন্ড যেটাকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এবার এখানে কিছু গ্যাস্ট্রিক, এখানে প্রথমে তো আমি বলেছি এর ভেতরটা কিন্তু স্মুথ নয়, বিভিন্ন ফোল্ডেবল এরিয়া থাকছে, উঁচু নিচু ইয়ে থাকছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে রুগাইল, এই জায়গাটাকে রুগাইল বলা হয়। এটা কিন্তু মিটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে কিছু পিটস দেখা যায়, ছোটো ছোটো পিটস দেখা যায়, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক পিট, যেগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। তো এখানটাতে যদি গ্যাস্ট্রিক পিটগুলো যদি আমি এঁকে দেখাই, তাহলে এখানেই দেখবো এইরকম পিট দেখা যায়, যেটাকে গ্যাস্ট্রিক পিট বলা হয়। এবং তারপরে যেটা আছে, এখানে কিছু সেল থাকে, এই যে নেক মানে ঘাড়ের কাছে কিছু সেল থাকে, এটাকে বলা হয় মিউকাস নেক সেল। তারপরে যেটা থাকে এখানে কিছু অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল, যেটা থেকে HCl এবং ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট হয়। এবার তারপরে থাকে চিপ সেল, চিপ সেল থেকে পেপসিনোজেন অ্যান্ড রেনিন এবং হচ্ছে লাইগেজটা সিক্রেট হয়। তো এবার হচ্ছে এখানের পিএইচ কত থাকে সেটা আমাদের জানতে হবে। এখানকার খাবার থাকে, প্রথম কথা হচ্ছে এখানে খাবারটা 5 to 6 আওয়ার স্টোর থাকে, 5 to 6 আওয়ার এখানে স্টোর থাকছে খাবারটা। তারপরে এখানে পিএইচ খুবই কম থাকে, খুবই কম, মানে হাইলি অ্যাসিডিক এরিয়া। তো সেখানে পিএইচ থাকে 1.8, যেখানে আমাদের বাকাল ডেভিডের পিএইচ থাকছে স্যালাইভারি অ্যামাইলেজে 6.8, সেখান থেকে এখানে পিএইচটা নেমে চলে আসছে 1.8-এ। এবং এখন আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে আমাদের যে HClটা খরিত হয়েছিল অক্সেন্টিক সেল এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের, এবং হচ্ছে অর্থাৎ অক্সেন্টিক সেলের তো অপর নাম প্যারাইটাল সেল, সেখান থেকে যে HClটা খরিত হয়েছিল তার বিভিন্ন আমি কাজগুলো একটু দেখবো। ফাংশন অফ HCl, তো ফাংশন অফ HCl যদি আমি দেখি, তো সেক্ষেত্রে আমি কী কী দেখতে পাবো? 1 নম্বর হচ্ছে পয়েন্টে HCl যেটা করে, আমাদের যে প্রো এনজাইম পেপসিনোজেন আমাদের থাকে, তো পেপসিনোজেন সেটা কিন্তু প্রো এনজাইম,
এবার তোমাদের এনসিইআরটিতে একটা লাইন দেখবে, প্রো এনজাইম পেপসিনোজেন। এই প্রো কথাটা যেখানে আসবে তখন বুঝে নিতে হবে সেই এনজাইমটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থাতে আছে, সেটা কোনো কিছুর উপস্থিতিতে অ্যাক্টিভ মানে হবে। তো এই প্রো এনজাইম পেপসিনোজেন যখন আছে, পেপসিনোজেনটা কিন্তু যে ইনঅ্যাক্টিভ অবস্থাতে আছে সেটা কিন্তু HCl এর উপস্থিতিতে পেপসিনে কনভার্ট হবে। কিসের উপস্থিতিতে? পেপসিনের সরি প্রোএনজাইম পেপসিনোজেন যেটা থাকে, মানে প্রোএনজাইম কথাটা ব্যবহার করা হয় এই জন্যই কারণ এনজাইমটা ইনঅ্যাক্টিভ অবস্থাতে আছে। তো এই পেপসিনোজেনটা তো ইনঅ্যাক্টিভ অবস্থাতে আছে, মানে প্রোএনজাইম অবস্থাতে আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থাতে আছে, সেটা কোনো কাজ করবে না। যখনই এটা HCl এর সংস্পর্শে আসবে তখন সেটা কিসে কনভার্ট হবে? পেপসিনে কনভার্ট হবে। এক নম্বর কাজ হয়ে গেল এটা HCl এর ফাংশন। দ্বিতীয় ফাংশন হচ্ছে HCl এর, সেটা হচ্ছে আমরা তো পালং শাক খাই, পালং শাক বা যেটাকে ইংলিশে সম্ভবত বলে স্পিনাচ বলা হয়। তো এই পালং শাকের ক্ষেত্রে তো আমাদের কিছু এর মধ্যে প্রচুর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পালং শাকের মধ্যে থাকে হচ্ছে Fe3+। Fe3+ এটাকে HCl এর প্রেজেন্টে Fe2+ এ পরিণত করে, কারণ আমাদের বডি Fe3+টাকে ডিরেক্টলি নিতে পারে না, সেটাকে অ্যাবজর্ব করতে পারে না প্রপারলি। সেই জন্য আমরা এই HClটা Fe3+কে Fe2+ এ করে দেয়, যাতে আমাদের স্টোম্যাক সেটা প্রপারলি অ্যাবজর্ব করতে পারে। আরেকটা যেটা হচ্ছে আমাদের যেটা অক্সেন্টিক সেল থেকে সিক্রেট হয়েছিল সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর? ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে এটাকে বলা হয় ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এর কাজ হচ্ছে ক্যাসেল এক্সট্রিনসিক ফ্যাক্টরকে অ্যাবজর্ব করা, যেটাকে ভিটামিন B12 বলা হয়, যেটাকে বলা হয় ভিটামিন B12 বলা হয়। তাহলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে ক্যাসেল যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা আছে সেটার কাজ হচ্ছে ক্যাসেল এক্সট্রিনসিক ফ্যাক্টরটাকে অ্যাবজর্ব করা, যেটা আমাদের অ্যাবজর্ব করতে সাহায্য করে। অর্থাৎ ফ্যাক্টর এসেনশিয়াল ফর অ্যাবজর্পশন অফ ক্যাসেলস এক্সট্রিনসিক ফ্যাক্টর অ্যাবজর্ব হয়ে গেল। আরেকটা আমাদের যে জিনিসটা জানতে হবে, আমরা তো খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে আমাদের যেটা প্রথমে যেটা বাকাল ক্যাভিটিতে আমাদের কিছুটা ডাইজেশন শুরু হয়ে যায়, সেটা হচ্ছে স্টার্চের ডাইজেশন শুরু হয়। এবার সেটা স্যালাইভার সঙ্গে মিক্স হচ্ছে, স্যালাইভার সঙ্গে মিক্স হয়ে সেটা তৈরি হচ্ছে বোলাস। অর্থাৎ আমরা বলেছিলাম স্যালাইভা প্লাস ফুড, এটাকে একসঙ্গে বলা হয় বোলাস। সেটা ইসোফেগাস পর্যন্তই থাকে। এবার যখনই খাবারটা স্টোম্যাকের ক্ষেত্রে, যখনই খাবার স্টোম্যাকে চলে আসে, এখানটাতে চলে আসলো, তাই তো খাবারটা এখানে চলে আসলো, এখানটাতে কিছু মুভমেন্ট হতে থাকে, এখানে প্রচুর পরিমাণে খাবারটা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক হতে থাকে। সেই সময়টাকে খাবারটাকে বলা হয় কাইম। এরপরে আমি আরো কিছু জিনিস তোমাদের পড়াবো। হ্যাঁ, আমরা যখন খাবার খাচ্ছি তখন স্টার্চের ডাইজেশনটা কিন্তু আমাদের বাকাল ক্যাভিটিতে স্টার্ট হয়ে গেছে, এবং আমাদের প্রোটিনটা কিন্তু আমাদের স্টোম্যাকে ডাইজেশনটা শুরু হয়। সেজন্য the protein of your food start to digest in your stomach। মানে তোমাদের প্রোটিনের খাবারের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু তোমাদের কিন্তু স্টোমাকে হয়, কারণ কি সেখানটাতে থাকে পেপসিন, যেটা হচ্ছে প্রথমে ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকে পেপসিনোজেন থেকে, যেটা পেপসিনে কনভার্ট হচ্ছে HCl এর উপস্থিতিতে। তো এই পেপসিনটা কি করছে? সেই পেপসিনটা আমাদের প্রোটিনটাকে কনভার্ট করছে, সেই পেপসিন
প্রোটিন থাকছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোটিনটা পেপসিনের উপস্থিতিতে কিসে পরিণত হচ্ছে, পেপটাইডস অথবা পেপটনস, যেটাকে পেপটনস বলা হয়, এবং হচ্ছে আরেকটা যেটা হচ্ছে প্রোটিওসিসে, এই দুটোতে কিন্তু কনভার্ট হচ্ছে কিন্তু। তো প্রোটিন যেটা হচ্ছে, আমরা আগের দিন বলেছিলাম স্টার্চ থাকে, এই স্টার্চটা মানে হচ্ছে গ্লুকোজের শৃঙ্খল। ওকে, গ্লুকোজের শৃঙ্খল। প্রোটিনসটা যেটা আছে, প্রোটিনসটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল। এটাকে ভেঙে ভেঙে কিসে তৈরি করছে, পেপটাইডস এবং হচ্ছে প্রোটিওসিসে পরিণত করছে কিন্তু। পেপটাইডসকে কিন্তু পেপটনসও বলা হচ্ছে। এবার আমাদের আছে রেনিন, যেটা হচ্ছে কিন্তু আমাদের দুগ্ধজাত শিশু যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিণত হয়। এবার আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে রেনিন। রেনিনটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা যায় কিন্তু, মানে ইনফ্যান্টসের ক্ষেত্রে, মানে যারা সদ্যজাত একদম শিশু তাদের ক্ষেত্রে দেখা যায়। এই রেনিনটা কি করে, এই রেনিনটা কেসিনের ওপর অ্যাক্ট করে বাচ্চাদের ক্ষেত্রে, কেসিনকে কনভার্ট করে প্যারাকেসিনের ওপর কিন্তু পেপসিন কাজ করে, অ্যাক্ট করে পেপটনসে কনভার্ট করছে। এটা কিন্তু বড়দের ক্ষেত্রে কিন্তু হয় না, এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হয়, এটা মনে রাখতে হবে। দুগ্ধজাত শিশুদের ক্ষেত্রে হয় যে রেনিনটা কেসিনের উপর অ্যাক্ট করে প্যারাকেসিনে করছে এবং সেটাকে পেপটনসে করছে। কারণ আমরা যখন দেখি বাচ্চাদের ক্ষেত্রে দুধ খাওয়ানো হয়, দুধ খাওয়ানোর কিছুক্ষণ পরে যদি তাকে এভাবে একদিকে যদি কাত করানো যায়, বা তখন দেখা যাবে যে তার মুখ থেকে যে দই টাইপসের কোনো একটা কিছু সামথিং সিক্রেট হচ্ছে, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ইয়েটার জন্যই হয়, কিন্তু রেনিনের জন্যই হয়। কেসিন থেকে প্যারাকেসিন বা পেপসিন যেটা আছে কেসিনের উপর ডিরেক্ট অ্যাক্ট করে না, কারণ হচ্ছে দুধের মধ্যে থাকে কেসিনকে তৈরি করে প্যারাকেসিনকে ওপর পেপসিনটা অ্যাক্ট করে তৈরি করছে পেপটনস। আরেকটা কথা, যে আমাদের যে সেলটা ছিল যেটাকে বলা হয় হচ্ছে তোমার চিপ সেল, সেখান থেকে পরিত হচ্ছিল মানে পেপসিনোজেন, দ্বিতীয় পরিত হয়েছিল রেনিন এবং তৃতীয় পরিত হয়েছিল লাইপেজ। সেটা কিন্তু লাইপেজ বলতে গ্যাস্ট্রিক লাইপেজ, সেটা গ্যাস্ট্রিক পিঠ থেকে পরিত হয়, সেটাকে কিন্তু গ্যাস্ট্রিক লাইপেজ বলা হয়। এবার এই গ্যাস্ট্রিক লাইপেজের ফাংশনটা কি, তারও তো কোনো একটা ফাংশন আছে। এবার আমরা জানি স্টার্চ মানে হচ্ছে গ্লুকোজের শৃঙ্খল, অনেকগুলো গ্লুকোজ চেনের মতো করে একসঙ্গে হয়ে সেটাকে আমি স্টার্চ বলবো। তারপরে হচ্ছে প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল, এবং হচ্ছে লিপিড মানে কি সেটা আগে জানবো। লিপিড মানে হচ্ছে, যদি আমি লিপিডটা দেখি, এই যে লিপিড, ঠিক আছে, এটাকে কি বলা হয়, লিপিড। তো এই লিপিডটা আছে, সেটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমি পাবো হচ্ছে 1 গ্লিসারল, 3 ফ্যাটি অ্যাসিড, তাই তো। এখানটাতে কিন্তু একে কিন্তু বলা হয় ট্রাইগ্লিসারাইড, এটাকে কিন্তু একসঙ্গে যেটা বলা হয় ট্রাইগ্লিসারাইড। তার মানে লিপিডটাকে যদি আমি ব্রেকডাউন করি তাহলে আমি পাবো একটা গ্লিসারল এবং হচ্ছে তিনটে ফ্যাটি অ্যাসিড, সেটাকে আমি কিন্তু ট্রাইগ্লিসারাইড বলবো। এবার লাইপেজটা কি করবে, গ্যাস্ট্রিক লাইপেজটা, যেটাকে লাইপেজ বলছি আমি, যেটা আমার চিপ সেল থেকে গঠিত হয়েছিল, গ্যাস্ট্রিক লাইপেজটা লিপিডের উপর অ্যাক্ট করে ঠিক আছে, লিপিডের ওপর অ্যাক্ট করে কিন্তু দুটো ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল তৈরি করবে। কি করবে, দুটো ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে একটা
গ্লিসারল তৈরি করবে, আর সেখানটাতে একটা ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে যাবে পাশে সাইডে, এরকম যোগ হয়ে যাবে। তো এখানটাতে একটা ফ্যাটি অ্যাসিডকে কিন্তু বাদ দিয়ে দিল, সেখানটাতে কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু ডাইগ্লিসারাইড। ওকে, তার মানে গ্যাস্ট্রিক লাইপেজের কাজটা কি হলো, যে আমাদের লিপিডকে নর্মালি যদি আমরা ব্রেকডাউন করি তাহলে লিপিড হচ্ছে 1 গ্লিসারল আর 3 ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি হয়। এবার লিপিডের উপর যখন গ্যাস্ট্রিক লাইপেজটা অ্যাক্ট করবে তখন লিপিডটা ব্রেকডাউন হয়ে আমার হচ্ছে 1 গ্লিসারল এবং হচ্ছে 2 ফ্যাটি অ্যাসিড থাকবে এবং একটা ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার তৈরি হয়ে যাবে হচ্ছে ডাইগ্লিসারাইড। এটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক লাইপেজের কাজ। এর পরের দিন ভিডিওতে আমি তোমাদের, আজকে তো আমি তোমাদের এটা শেখালাম যে গ্যাস্ট্রিক লাইপেজটা কী করে কাজ করছে, আর তারপর এর পরের দিন যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে আমি তোমাদের শেখাবো প্যানক্রিয়াস থেকে যে সমস্ত এনজাইমগুলো ক্ষরিত হচ্ছে সেগুলো কী করে অ্যাক্ট করছে। এবং আরেকটা তোমাদের লাস্ট একটা ছোট ভিডিওর মাধ্যমে সেটা শেখাবো যে আমাদের যে লিভার আছে, লিভারের যে বিভিন্ন হেপাটিক সেল থাকছে বা হেপাটোসাইট যেগুলো থাকছে সেখান থেকে কি করে বাইলটা তৈরি হচ্ছে, হেপাটিক পোর্টাল ভেইনটা কি, এসব ব্যাপারে একটা ছোট ভিডিও আমি তোমাদের করবো। ওটা আলাদা ভিডিও হবে, ওটা কিন্তু থেকে নর্মালি নিটে প্রশ্ন খুব কম আসে, বাট এইমসে দিয়েছিল। এবং এরপরের দিন আমি তোমাদের প্যানক্রিয়াস থেকে যে সমস্ত এনজাইমগুলো ক্ষরিত হয় সেগুলো কি করে অ্যাক্ট করে সে ব্যাপারে আমি তোমাদের বলে দেবো। ভিডিওটাতে কোথাও যদি বুঝতে না পারো তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোথায় প্রবলেম হচ্ছে।